আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পরমাণুর মডেল অংশটুকু পড়ব। ঠিক আছে, আমরা জানি বিজ্ঞানীরা শুরু থেকেই পরমাণুতে কি আছে, কিভাবে আছে এই নিয়ে জানার চেষ্টা করছিল। এই চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে পরমাণুর মডেল দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, শুরু থেকে যদি আমরা দেখি তাহলে বিজ্ঞানী ডাল্টন সর্বপ্রথম পরমাণুর মডেল সম্বন্ধে একটা ধারণা দিয়েছিল। তিনি বলতেছিলেন যে পরমাণুতে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার মধ্যেই মূলত অ্যাটম এর যা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জমা থাকে। পরবর্তীতে বিজ্ঞানী থমসন বা জুল জে থমসন তিনি প্লাম পুডিং মডেল দিয়েছিল। পুডিং মডেলটা এরকম যে কোনো একটা পুডিং যদি থাকে, এই পুডিংয়ের মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস জমা জমা অবস্থায় আছে। সে বলেছিল যে পরমাণুর ইলেকট্রনগুলো এইরকম জায়গায় জায়গায় গেথে গেথে আছে। ঠিক আছে, এই ছিল আমাদের দ্বিতীয় অংশ, যে প্লাম পুডিং মডেল। যদিও এই মডেলটাও অত বেশি জনপ্রিয়তা পায় নাই। শুরুর দিকে আসলে বিজ্ঞানীরা খাবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, স্যান্ডউইচ মডেল, প্লাম পুডিং মডেল, এই ব্যাপারগুলো। তারপরে 1911 সালে রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটলো। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরীক্ষা করলেন, স্বর্ণের পাত নিলেন, পাতলা স্বর্ণের পাত নিয়ে তিনি পরীক্ষা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলেন, যেমন তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন। এই অংশটার উপর ভিত্তি করে তিনি একটা মডেল দিয়েছিলেন 1911 সালে, যাকে আমরা বলছি রাদারফোর্ড মডেল। যদিও এই মডেলেরও কিছু সীমাবদ্ধতা ছিল, টুকটাক কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করার পরে 1913 সালে, রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা সাল 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তিনি একটা মডেল দিল, যে মডেলটার নাম হচ্ছে বোর পরমাণু মডেল। তার নাম অনুসারে এই মডেলের নাম দেওয়া হয়েছিল। রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ভুলগুলো ছিল সেইগুলো তিনি এখানে সংশোধন করেছেন, এবং সংশোধন করে খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল আবিষ্কার করেছিলেন, যেই মডেলটা পরবর্তীতে খুবই জনপ্রিয় ছিল এবং এইটা রসায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এখন পর্যন্ত। যদিও এই মডেলের টুকটাক কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করার পরে 1926 সালে বিজ্ঞানী শ্রোডিঞ্জার তিনি একটা মডেল দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইলেকট্রনগুলা ক্লাউড আকারে থাকে, মেঘের মতো, কোনো একটা নিউক্লিয়াসকে ঘিরে মেঘের মতো চারিদিক দিয়ে ইলেকট্রনগুলো ছড়ায় ছিটায় থাকে বিভিন্ন অরবিটালে। এই ব্যাপারগুলোর জন্য তার এই মডেলকে ইলেকট্রন ক্লাউড মডেলও বলা হয়, আবার অনেক সময় এটাকে শ্রোডিঞ্জার মডেলও বলে থাকে। ঠিক আছে, তো আমরা এখন দেখব আসলে রাদারফোর্ড পরমাণু মডেলে কি হবে। ঠিক আছে, আমরা এখানে শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু মডেল সম্বন্ধে আলোচনা করব। যেমন আমরা এখানে শুরুতেই আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা শুরুতেই বললাম যে এই মডেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্যে আমরা এই মডেল নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে আবিষ্কার হয়েছিল? রাদারফোর্ড আসলে 1911 সালে এই পরমাণু মডেলটা উপস্থাপন করেন। তার কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করলো বিজ্ঞানী বোর। নিলস বোর 1913 সালে এই গুরুত্বপূর্ণ মডেলটা আমাদের সামনে নিয়ে আসলো। 1913 সাল কিন্তু রসায়নে আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, জানা আছে কি তোমাদের? 1913 সালে কি হয়েছিল? তোমরা ছোটবেলায় পড়ে আসছো পর্যায় সারণী পড়েছো ছোটতে। এই পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পর্যায় সারণীর জনক যিনি ছিলেন, কে ছিলেন মনে আছে? পর্যায় সারণীর জনক ছিলেন ডিমিট্রি মেন্ডেলিভ। উনি যখন পর্যায় সারণী দিয়েছিলেন তখন তিনি বললেন যে পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের ভিত্তিতে আবর্তিত হয়। সেখানে কিছু ঝামেলা বাঁধেছিল, সেই ঝামেলার উপর ভিত্তি করে তিনি ঝামেলা মেটানোর চেষ্টা করছিলেন। সেই সময়ে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়েছিল। তার মানে রসায়নে 1913 সাল খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের জন্য, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বোর পরমাণু মডেল আবিষ্কারের জন্য। ঠিক আছে, তো এই বোর পরমাণু মডেল খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই নিয়ে ডিটেলস পড়বো। এই তোমাদের ক্লাসে এটা নিয়েই বেশি আলোচনা করা হবে। এরপরে বোরের সমস্যাগুলোকে, বোরের এখানেও কিছু টুকটাক সমস্যা ছিল, সেগুলোকে সমাধান করে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বলা হয়, বা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল বলা হয়, বা একটু আগে আমরা বললাম শ্রোডিঞ্জার মডেল বলা হয়। এই মডেলটা আমাদের সামনে আসছে। ঠিক আছে, তো আমরা এখন দেখব আসলে রাদারফোর্ড কি করলেন। আমরা একটু আগে বললাম রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিয়েছিল, সেই মডেলটা দেওয়ার আগে তিনি একটা পরীক্ষা করেছিলেন, তাই না? তো রাদারফোর্ডের সেই পরীক্ষাটা সম্বন্ধে আমরা জানবো। তিনি একটা পাতলা স্বর্ণের পাত নিয়েছিলেন। স্বর্ণের পাতটা খুবই পাতলা। তিনি যে কাজগুলো করলেন সেটা হচ্ছে খুবই পাতলা একটা স্বর্ণের পাত নিলেন, যার পুরুত্ব 0.0004 সেন্টিমিটার। এটা খুবই পাতলা, তুমি কল্পনা করতে পারবা এত পাতলা। তো এই পাতলা পুরু স্বর্ণের পাতটা নিলেন। তারপরে তিনি আরেকটা জিনিস নিলেন, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিলেন। জিঙ্ক সালফাইডের একটা পর্দা, এই আমরা এই অংশটা দেখছি না,
এই যে পর্দাটা দেখছি এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা, এবং এই জায়গায় তিনি একটা পাতলা স্বর্ণের পাত রাখছিলেন, আমরা এই জায়গায় রাখতে পারি যেখানে একটা পাতলা স্বর্ণের পাত ছিল। আর তিনি এখানে আলফা কণা দিলেন, ঠিক আছে, পরমাণুর আলফা কণা। আলফা কণা এই দিক থেকে তিনি ছুড়লেন, এই আলফা কণাগুলো গেল, সবগুলো আলফা কণা স্বর্ণের পাতের উপর দিয়ে যাবে, তারপরে কিছু ঘটনা ঘটবে। তোমরা জানো, আমরা যদি এনে একটু কথা বলি, তাহলে দেখো তোমরা এক্স রে ফিল্ম দেখছো না? এক্স রে ফিল্ম সবার কাছে পরিচিত। আসলে আলফা কণা বা এই স্বর্ণের পাতের এই ব্যাপারগুলো তো তোমাদের কাছে পরিচিত না। জিঙ্ক সালফাইড এগুলো হয়তো সবাই সচরাচর দেখতেও পাবো না, কিন্তু তোমরা এক্স রে ফিল্ম দেখছো, যে দেখা যায় যে এইরকম যদি একটা এক্স রে ফিল্ম হয়, এই এক্স রে ফিল্মের উপরে যদি আমার হাতে এইভাবে রাখি, তাহলে কি হবে? দেখা যাবে যে জায়গায় জায়গায় এরকম কিছু সাদা অংশ তৈরি হবে, তাই না? এই সাদা অংশগুলো তৈরি হবে, যে আমার যে এই জায়গায় আঙ্গুলগুলো আছে, দেখা যাবে যে এই আঙ্গুলগুলার যেইখানে হাড্ডি আছে এরকম কিছু জায়গায় সাদা অংশ তৈরি হচ্ছে। এইটা হচ্ছে এক্স রে ফিল্মে হয়। তো এক্স রে ফিল্মে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যেই জায়গাতে এক্স রে রশ্মি বাধাপ্রাপ্ত হবে সেই জায়গাতে গিয়ে আমরা সাদা ডট পাবো বা সাদা দাগ পাবো, আর যে জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হবে না সেই অংশটা ব্ল্যাক থাকবে। আর আমরা রাদারফোর্ড যে কাজটা করেছিল সে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা দিয়েছিল। জিঙ্ক সালফাইডের পর্দার বৈশিষ্ট্যটা উল্টা। জিঙ্ক সালফাইডের পর্দা হচ্ছে যেই জায়গাগুলোতে আলফা কণা যাবে সেই জায়গাগুলো উজ্জ্বলিত হবে, যেমন এখানে এখানে এই জায়গাগুলোতে কিছু দেখানো হয়েছে। এখানে উদাহরণ হিসেবে আমরা চাইলে আরও কিছু এখানে দেখাতে পারি যে এই জায়গাগুলোতে গিয়ে আলফা কণা পড়েছে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে যেহেতু আলফা কণা গেল, এই জন্যে আলফা কণাগুলো এই জায়গাগুলোকে মানে উজ্জ্বলিত করেছে। এই জায়গাগুলো উজ্জ্বলিত জায়গাগুলো আমরা দেখে বুঝতে পারবো যে এখানে আলফা কণাগুলো আসছে, ঠিক আছে? তো আমরা দেখবো যে আসলে কি ঘটনা ঘটে। দেখো, আমরা বলেছি সে এখানে ব্যবহার করেছে কাকে? হিলিয়াম নিউক্লিয়াসকে বা আলফা কণা ব্যবহার করেছে। আমাদের আগে জানা দরকার যে আলফা কণাটা আসলে কি, ঠিক আছে? আলফা কণা, আলফা কণা কি তোমরা জানো? হিলিয়াম পরমাণুতে দুইটা ইলেকট্রন আছে। হিলিয়াম পরমাণু নর্মালি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, কিন্তু যদি কোনো কারণে হিলিয়াম পরমাণু তার দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে হিলিয়াম 2+ তৈরি হবে। আর এর ভর কত হবে? আমরা জানি হিলিয়ামের ভর 4, তার মানে আলফা কণার ভরটাও কত? 4। এই হিলিয়াম 2+ আর দুইটা ইলেকট্রন তৈরি করে, ঠিক আছে? তো আমাদের এই যে এই অংশটা, এটাই হচ্ছে আমাদের আলফা কণা। তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি আলফা কণা? দেখা যাবে সেখানে হিলিয়াম 2+ দেওয়া আছে। তো হিলিয়াম 2+ হচ্ছে আলফা কণা। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে আলফা কণার ভর কত? তাহলে আলফা কণার ভর হবে 4, ঠিক আছে? এখন তোমরা আরো একটা জিনিস জানো যে পজিটিভ চার্জ এর পাশে যদি আরেকটা পজিটিভ চার্জকে আমরা নিয়ে আসি, তাহলে পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে, রাইট? পজিটিভ চার্জকে কি করে? বিকর্ষণ করে। একইভাবে কোনো একটা নেগেটিভ চার্জের পাশে যদি আমরা একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, সেটাও পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি কোনো একটা পজিটিভ চার্জের পাশে আমরা অন্য একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে একটা চার্জ আর একটা চার্জকে সবসময় আকর্ষণ করবে। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তার মানে আলফা কণা পজিটিভ চার্জ যদি সে কোথাও আকর্ষিত হয় তাহলে এক জায়গায় হয়ে যাবে, আর যদি বিকর্ষিত হয় তাহলে ভিন্ন দিকে সরে যাবে। ওকে, এবার আমরা একটু মডেলে ফিরে যাই। তার সেই পরীক্ষায় কি করলো সে একটা যন্ত্রের মাধ্যমে প্রায় 20,000 আলফা কণা, উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি যে সে 20,000 আলফা কণা এই স্বর্ণের পাতের উপরে ছুড়ল। কি হবে এখানে? এই 20,000 আলফা কণার মধ্যে সে কিছু পর্যবেক্ষণ করলো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত নিয়েছিল। কি পর্যবেক্ষণ ছিল? 1 নম্বর পর্যবেক্ষণটা এরকম ছিল, সে দেখলো, আরেকটা উদাহরণ দিই তোমাকে। মনে করো তোমার রুমে একটা জানালা আছে আর একটা দরজা আছে। তোমাকে রুমের মাঝখানে দাঁড় করানো হলো, তোমার হাতে 10টা মার্বেল দেওয়া হলো। তুমি 10টা মার্বেল তোমার জানালায়, দেখা গেলো গ্রিল আছে, মনে করো তোমার জানালায় এরকম ঘন গ্রিল দেওয়া আছে, ঠিক আছে? লোহার এরকম ঘন রড দেওয়া আছে। আর এই তোমার দরজা
যে এই জায়গাটা এরকম ফাঁকা আছে। এখন তুমি যদি 10টা ঢিল ছুঁড়ো বা 10টা মার্বেল এই জানালা বা দরজা থেকে 5 মিটার দূরে থেকেই ছুঁড়ো, তাহলে এই দিক দিয়ে দেখা যেতে পারে যে 10টার মধ্যে তোমার লক্ষ্য ভেদ না করলেও 9টা মার্বেল চলে যাবে। দেখা যাবে 10টার মধ্যে 9টা মার্বেল এই পাশ দিয়ে পাস করছে। কিন্তু এই জানালা দিয়ে তুমি কি সিওরিটি দিতে পারবা যে 10টার মধ্যে 9টা মার্বেল যাবে বা 10টাই যাবে? দেখা যাবে এই জায়গাতে তোমার মার্বেল যাবে কয়টা? উদাহরণ হিসেবে ধরলাম এই জায়গায় তোমার মার্বেল গেল 6টা, 10টার মধ্যে 6টা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোনো একটা জায়গাতে কোনো বস্তু ছুঁড়লে যত বেশি পার হয়ে চলে যাবে তার মানে সেই জায়গাটা তত বেশি ফাঁকা। ঠিক আছে, তো এইরকমই তিনি যখন এই পরীক্ষাটা করলেন তখন তিনি দেখলেন যে এখানে বেশিরভাগ পরমাণুই বা বেশিরভাগ আলফা কণাই পার হয়ে চলে যাচ্ছে। পর্যবেক্ষণ হচ্ছে বেশিরভাগ আলফা কণা পার হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু বেশিরভাগ আলফা কণা পার হয়ে চলে গেল, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা যেমন বলছিলাম যে যেই জায়গা থেকে বেশি পার হয়ে চলে যাচ্ছে সেই জায়গাটা বেশি ফাঁকা, ঠিক তেমনই তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা, ঠিক আছে। এরপরে 2 নম্বর ঘটনা যেটা ঘটলো, 2 নম্বর ঘটনাতে দেখলেন যে কিছু কিছু আলফা কণা বাঁকা হয়ে চলে যাচ্ছে। দেখো খেয়াল করে এই চিত্রটা যদি আমরা দেখি তাহলে এইভাবে যেগুলো চলে যাচ্ছে সেগুলো পার হয়ে চলে গেল। আর দেখো এই যে এখানে একটা এরকম কিছু, তার পরীক্ষা তো দেখা গেলো যে এরকম কিছু আলফা কণা বাঁকা হয়ে যাচ্ছে। এখন বাঁকা কখন হবে? একটু আগে আমরা বললাম বাঁকা হওয়ার শর্ত হচ্ছে, যেহেতু এগুলো চার্জ, বাঁকা হওয়ার শর্ত হচ্ছে দুটাই পজিটিভ হতে হবে অথবা দুটাই নেগেটিভ হতে হবে। এখন এখানে কি দুটা নেগেটিভ হওয়া সম্ভব? তুমি যে আলফা কণাটা দিচ্ছ সেই আলফা কণাটা কেমন? পজিটিভ। তাহলে আলফা কণা যদি পজিটিভ হয় তাহলে অন্য যেই অংশটা বাধা দিচ্ছে বা তাকে বা বিকর্ষণ করছে সেই অংশটা অবশ্যই কী হতে হবে? পজিটিভ। এখান থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন। তাহলে আগে আমরা দেখি, তাহলে কিছু আলফা কণা বেঁকে যায়। ঠিক আছে, এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু কিছু আলফা কণা বেঁকে যাচ্ছে তার মানে তার সিদ্ধান্ত হলো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। ওকে, তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিলেন পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। 3 নম্বর ঘটনা, এবার মনে করো যে এই জায়গায় তোমার যে দরজা আছে বা তোমার দেওয়ালের কথা চিন্তা করো, যে এখানে হচ্ছে একটা পর্দা আছে আর তুমি এখানে দাঁড়ায় আছো। তুমি এখানে দাঁড়ায় থেকে ঢিল ছুটতেছ। এখন এখানে মনে করো একটা কাগজের দেওয়াল আছে। তুমি এখান থেকে এই জায়গা থেকে তুমি একটা বল ছুড়লা, বলটা বাধা দিল। বাধা দেওয়ার পর বলটা কি ফেরত আসবে নাকি দেওয়ালকে সাথে করে নিয়ে চলে যাবে? যদি তোমার এটা হালকা হয়, বলের চাইতে যদি হালকা হয়, তাহলে বল কি করবে? একে সাথে করে নিয়ে দেওয়ালকে সাথে করে নিয়ে সে চলে যাবে সামনে। এরকমই তো হওয়ার কথা। আর যদি এর উল্টাটা হয়, মনে করো যে তুমি যে বলটা দিয়েছ এই বলটা যায় আঘাত করেছে হচ্ছে আমাদের দেওয়ালে। এই দেওয়ালটা এটা হচ্ছে আর কাগজ না, এটা হচ্ছে মোটা একটা দেওয়াল, কংক্রিটের দেওয়াল। এই জায়গায় যদি এই বল আঘাত করে যায়
তাহলে সে কি করবে? ফিরে চলে আসবে না? আসবেই তো। তো এই জিনিসটাই তিনি খেয়াল করলেন। তিনি দেখলেন যে আলফা কণাগুলা, কিছু কিছু আলফা কণা বলা হয়ে থাকে যে প্রায় 20,000-এর মধ্যে একটা, দেখা গেল যে 20,000-এর মধ্যে একটা আলফা কণা উল্টা দিকে ফিরে চলে আসলো। তাহলে 20,000-এ একটি, ঠিক আছে, 20,000-এ একটি বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে 20,000-এ একটি বিপরীত দিকে ফিরে আসে। তাহলে বিপরীত দিকে যেহেতু ফিরে আসতেছে, তার মানে হচ্ছে কোথাও বাধা পাচ্ছে। তো বাধাটা কেমন হবে? যদি বিপরীত দিকে ফিরে আসলো, বাধা পাওয়ার মানেই কোনো জায়গায় ধাক্কা খাচ্ছে। এখন 20,000-এ একটা বাধা পাচ্ছে, তার মানে ওই যে তোমাদের উদাহরণ দিয়েছিলাম না, যে ফাঁকা দেওয়ালে তুমি ছুঁড়ে মারলা, দেখা গেলো যে 10টার মধ্যে 9টা চলে গেলো, একটা বাধা পেল। আর যখন তুমি কোনো একটা জায়গায়, যখন জানালা ছিল সেই জায়গায় ছুঁড়ে মারলা, দেখা গেলো যে 6টা চলে গেলো, 4টা বাধা পেল। তার মানে যত কম বাধা পাচ্ছে, এর অর্থ হচ্ছে যে জায়গাতে বাধা পাচ্ছে সেই জায়গাটা খুব ছোট। আর সেকেন্ড কথা হচ্ছে, বাধা পাওয়ার পর যদি তাকে সাথে করে নিয়ে চলে যায়, তাহলে সেটা হচ্ছে হালকা। আর বাধা পাওয়ার পর যদি আবার ফিরে চলে আসে, তার মানে সেটা ভারী। এই জন্যে সে এখান থেকে দুইটা সিদ্ধান্ত নিল। একটা হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, যেহেতু যেখানে বাধা পাইছে তার নাম দিল হচ্ছে নিউক্লিয়াস, ধনাত্মক চার্জযুক্ত যেটা, তাহলে সেই নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এটা অনেক ছোট, নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। আর আরেকটা ঘটনা হচ্ছে নিউক্লিয়াস ভারী, ভারী না হলে আলফা কণা সাথে করে নিয়ে চলে যেত, নিউক্লিয়াস ভারী। এই হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা, এবং এই পরীক্ষা থেকে তার কিছু সিদ্ধান্ত। তাহলে আমরা জানলাম রাদারফোর্ডের পরীক্ষা থেকে যে রাদারফোর্ড খুবই পাতলা একটা স্বর্ণের পাত নিয়েছিল, 0.0004 সেন্টিমিটার পুরো। তারপরে সে সেখানে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা ছড়েছিল। এরপরে একটা জিঙ্ক সালফাইডের পর্দা নিয়েছিল। দেখা গেল 20,000টা যদি ছুঁড়ে থাকে, তাহলে প্রায় সবই, অনেক সময় বলা হয় যে প্রায় 99 ভাগ পার হয়ে চলে গেছিল। এখান থেকে সে সিদ্ধান্ত নিল যে পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা। তারপরে দেখা গেল কিছু কিছু আলফা কণা বেঁকে যায়, দিক পরিবর্তন করে, কিছু কিছু আলফা কণা দিক পরিবর্তন করে। এখান থেকে সে সিদ্ধান্ত নিল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে। কেন বললো ধনাত্মক? কারণ আলফা কণা ধনাত্মক, ধনাত্মক না হলে ধনাত্মককে বিকর্ষণ করবে না। থার্ড পয়েন্ট হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসছে। বিপরীত দিকে ফিরে আসার অর্থ হচ্ছে কোনো একটা জায়গায় বাধা পাচ্ছে সে। এখন 20,000-এ একটা খুবই সামান্য ফিরে আসছে, তার মানে যে জায়গায় বাধা পাচ্ছে সেটা অত্যন্ত ক্ষুদ্র জায়গা। এই জন্য সে সিদ্ধান্ত নিল যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আর নিউক্লিয়াসটা বাধা পাওয়ার পর যদি পরমাণুর ওই আলফা কণাটা যদি ফিরে না আসতো, তাহলে সেখান থেকে বলা যেত যে জায়গাটা অনেক হালকা। কিন্তু যেহেতু আলফা কণাটা বাধা পেয়ে ফিরে চলে আসছে, তার মানে নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী। ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্তগুলো নিয়েই বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিলেন। এই পরমাণু মডেলটাই আমরা বলি রাদারফোর্ড পরমাণু মডেল। আর এই মডেলের যে প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনাগুলোকেই আমরা বলি রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। তাহলে কি কি স্বীকার্য দিল সে? তাহলে আমরা যদি দেখি সে যে পয়েন্টগুলো বলেছে, ওইগুলাকেই যদি আমরা সাজাই ফেলি, তাহলে বলতে পারি যে এইগুলাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। তাহলে কি বলেছে? সে বলেছে 1 নম্বর পয়েন্টে যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান। এর নাম দিল সে নিউক্লিয়াস। আর
পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ একটি ভারী বস্তু বিদ্যমান, এর নাম বলা হচ্ছে, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। আর পরমাণুর মোট ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে জমা থাকে বা পঞ্জীভূত থাকে। নিউক্লিয়াসে জমা থাকে। হলো, এই হচ্ছে প্রথম পয়েন্ট। নিউক্লিয়াসে জমা থাকে, এই হচ্ছে তার প্রথম স্বীকার্য, 1 নম্বর স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য হচ্ছে, সে বলল সৌরজগতের সাথে, ওই সময় সৌরজগৎ নিয়ে খুব আলোচনা হতো, এই জন্য সে সৌরজগতের সাথে তুলনা করলো। সে বলল যে সৌরজগতে মাঝে যেমন সূর্য থাকে আর বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, সে এরকমই বলল যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে সৌরজগতের মতো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে সে বলল যে সৌরজগতে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরে, তেমনভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। ওকে, এই হচ্ছে তার পয়েন্ট। কথা হলো যে এই যে ইলেকট্রনগুলো ঘোরার সময় কি এটা ছিটকে চলে যাবে না? তুমি যদি মনে করো যে হাতে কোনো কিছু ধরো, এরকম একটা পাথরকে একটা দড়ি দিয়ে বাঁধছো লম্বা করে, এই দড়ির এই অংশটা তোমার আঙ্গুলে পেঁচায় রাখছো, দিয়ে যদি এটাকে ঘোরাও, এটাকে ছিটকে যাবে? কখন ছিটকে যাবে? যখন তুমি ছেড়ে দেবা। আর যতক্ষণ তুমি ছাড়বা না ততক্ষণ এটা ছিটকে যাবে না। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন আমরা ধরে রাখছি, তার মানে এটা যখন ঘুরবে তখন কিন্তু সে সবসময় চাইবে বাইরের দিকে চলে যেতে, আর তোমার আঙ্গুল চাইবে তাকে ভিতরের দিকে আটকায় রাখতে। তোমার আঙ্গুল সবসময় চাইবে যে এটা যাতে তোমার আঙ্গুলের সাথে থাকে। কেন যেতে পারে না? কারণ তোমার আঙ্গুল যেই বলে টানে, বাইরের দিকেও সেই একই বলে যাওয়ার চেষ্টা করে। তো এইরকমই ঘটনা ঘটে হচ্ছে আমাদের, এই সেম টাইপের ঘটনা ঘটে পরমাণুর ক্ষেত্রেও। তাই সেই কথাই বলল যে কোনো একটা কক্ষপথে ঘূর্ণনের সময় পরমাণুর কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হয়, যার ফলে পরমাণুর ইলেকট্রনটি ছিটকে চলে যায় না। তাহলে ঘূর্ণনের সময় পরমাণুর ইলেকট্রনের কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল সমান হয়। কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল
কেন্দ্র বিমুখী বল সমান হয়, যার ফলে ইলেকট্রন সমূহ ছিটকে চলে যায় না, যার ফলে ইলেকট্রন সমূহ ছিটকে চলে যায় না, অর্থাৎ ঘুরতে থাকে। এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মূল স্বীকার্য বা আসল কথা। তাহলে সে বলেছে পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু আছে, এই ভারী বস্তুটার নাম নিউক্লিয়াস, পরমাণুর মোট ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে। তারপরে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। তারপরে ঘূর্ণনের সময় ছিটকে যায় না কেন, এর উত্তর হিসেবে সে বলেছে যে ঘূর্ণনের সময় পরমাণুর ইলেকট্রন কেন্দ্রমুখী বল আর ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল দুটো হচ্ছে সমান হয়। কেন্দ্রমুখী বল নিউক্লিয়াস টান দেয় কেন্দ্রের দিকে, আর কেন্দ্র বিমুখী বল হচ্ছে ইলেকট্রনের ছিটকে চলে চাওয়ার যে প্রবণতা, এই দুটো সমান হয়। এই কারণে ইলেকট্রনগুলো বাইরেও ছিটকে চলে যায় না, আবার নিউক্লিয়াসের ভিতরেও চলে আসে না। এই হচ্ছে তার স্বীকার্য। এখন এই জায়গায় কিছু ভুল ছিল। কি ভুল ছিল দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে সে আসলে কি ভুল বলেছে। সে কথা বলেছে যে ইলেকট্রনগুলা কিভাবে ঘুরে, মানে ইলেকট্রনগুলা এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, সবাই কি একই কক্ষপথে সবগুলো ইলেকট্রন থাকবে নাকি ভিন্ন ভিন্ন কক্ষপথে থাকবে, এই কথা সে বলে নাই। তারপরে নাকি ইলেকট্রনগুলো এইরকমভাবে ঘুরবে, এটাও বলে নাই। নাকি ইলেকট্রনগুলো এই ত্রিভুজ মতো ঘুরবে, এটাও বলে নাই। নাকি ইলেকট্রনগুলো চারকোনাভাবে ঘুরবে, এটাও বলে নাই, ঠিক আছে। তো এই যে কিছু সে বলল না, এইগুলাই হচ্ছে তার প্রথম ভুল, এবং এই জায়গাতেই তার সকল সমস্যা। সে যদি বলতো যে ইলেকট্রনগুলো এভাবে ঘুরে, তাহলে সব কিছুর সমাধান হয়ে যেত। এই জন্যে তার যে ভুলগুলো ছিল বা যে সমস্যাগুলো আসছিল, সেগুলোকে আমরা বলছি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে প্রথমে কি করেছে, তাহলে ইলেকট্রনের কক্ষপথ কেমন হবে তা ধারণা দেয়নি। ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি, ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি। এটা হচ্ছে তার প্রথম ভুল, যে ইলেকট্রনের কক্ষপথ কেমন হবে এই বিষয়ে সে কোনো ধারণা দিতে পারেনি। সেকেন্ড ভুল হচ্ছে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব ছিল। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কেমন? ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে এইরকম কোনো একটা জায়গায় মনে করো পজিটিভ চার্জ আছে, আর এর বাইরে নেগেটিভ চার্জ কোনো একটা, এখানে একটা নেগেটিভ চার্জ আছে। এখন এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে নেগেটিভ চার্জটা যদি এভাবে ঘুরে, এই ঘূর্ণনের সময় প্রত্যেকবার নিউক্লিয়াস তাকে কিছু আকর্ষণ করবে। আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণ করার কারণে তোমাকে যদি কেউ বারবার ডাকে কোনো কাজে, তুমি কি সব সময় না বলে থাকতে পারবা? এরকম হয়? পারো না। তো এরকমই এই ইলেকট্রন বা একটা চার্জ যখন আরেকটা চার্জকে কেন্দ্র করে ঘুরে, তখন এই চার্জ তাকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে আস্তে আস্তে এরা কাছে চলে আসে, কোনো একটা সময় এরা দুজন এক জায়গায় হয়ে যায়, ঠিক আছে। তো এইরকমই পরমাণুর ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। ম্যাক্সওয়েলের এই তত্ত্ব অনুসারে এই ব্যাপারটা আসে। ম্যাক্সওয়েলের এই তত্ত্বটা অনেক আগে থেকে প্রমাণিত, ঠিক আছে। কিন্তু রাদারফোর্ড এই বিষয়ে কিছু বলে নাই যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে নাকি যাবে না। এই জন্যে এই বিষয়টা সামনে আসলো তখন, হ্যাঁ, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ধনাত্মক চার্জযুক্ত বা কোনো একটা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাবে, যার ফলে এরা কোনো সময় এক জায়গায় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, ম্যাক্সওয়েল তত্ত্বে কি বলেছে যে
ধনাত্মক চার্জকে, বা আমরা এখানে নিউক্লিয়াসকে বলতে পারি, ঠিক আছে। পরমাণুর ক্ষেত্রে যখন আমরা মিলাবো তখন আমরা এটাকে নিউক্লিয়াসের কথা বলতে পারি, যে ধনাত্মক চার্জ বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি হারায়। ইলেকট্রন সমূহ ক্রমাগত শক্তি হারায়, যার ফলে এক সময় এটি নিউক্লিয়াসে পতিত হয়। মানে ওই নিয়ম যদি আমরা মানি তাহলে এটা নিউক্লিয়াসে পড়ে যাবে, নিউক্লিয়াসে পতিত হয়। ঘটনা হচ্ছে এটা কি নিউক্লিয়াসে পড়ে? তুমি কখনো দেখছো? মনে করো এই বোর্ডটা এই জায়গায় আছে, বোর্ডে তো অসংখ্য পরমাণু আছে। এখন এই বোর্ডটা পরমাণু দিয়ে বানানো হয়েছে, তাহলে যদি এই নিয়মটা সঠিক হতো তাহলে দেখা যাবে কি 5 দিন 10 দিন পর এই বোর্ডটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, বা দেখা যাবে 1 বছর পর বোর্ডটা এখানে নাই, হাওয়া হয়ে গেছে। এরকম হয় কখনো? এরকম হয় না। তার মানে এই ঘটনাটা ঘটে না। কিন্তু যেহেতু ম্যাক্সওয়েল এটা আগে প্রমাণ করেছে, ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব বলা হয় এটাকে, যেহেতু ম্যাক্সওয়েল এটাকে প্রমাণ করেছে, তার মানে রাদারফোর্ড যদি সেম কথা বলে তাহলে রাদারফোর্ড একটা ভুল, কারণ আগে থেকে যেটা প্রমাণ হয়েছে সেটাকে তুমি ভুল বলতে পারবে না। এই জন্য এখানে রাদারফোর্ডের সমস্যা হচ্ছে। রাদারফোর্ড যদি বলতো যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো ঘুরতে পারবে না, এরা নির্দিষ্ট জায়গা দিয়ে ঘুরবে, তাহলে এই ঘটনাটা ঘটতো না। তাই এই জন্যে বলা হয় যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড মডেলটি সঠিক না। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড মডেলটি সঠিক নয়। ঠিক আছে, মডেলটি সঠিক নয়। এই হলো একটা কথা। 3 নম্বর পয়েন্ট দেখো, রাদারফোর্ড তুলনা করলো কার সাথে? ইলেকট্রনগুলোকে তুলনা করলো বিভিন্ন গ্রহের সাথে, আর পরমাণু নিউক্লিয়াসকে তুলনা করলো সৌরজগতের সাথে, সৌরজগতের সূর্যের সাথে। এখন সূর্যের কোনো চার্জ আছে? গ্রহগুলোর কোনো চার্জ আছে? তোমরা জানো যে সূর্যেরও কোনো চার্জ নাই, গ্রহগুলোরও চার্জ নাই। এরা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে যার চার্জ নাই তার সাথে যার চার্জ আছে তাকে তুলনা করলে হবে? হবে না তো। তাই এই ব্যাপারটাই হচ্ছে থার্ড ভুল তার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সৌরজগতের, আমরা অন্য একটা কালারতে লিখি না, এটা বেশি ভালো লাগবে। তাহলে আমরা বলতে পারি 3 নাম্বার পয়েন্টে যে সৌরজগতের কারা? সৌরজগতের সূর্য ও গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ বা চার্জবিহীন। কিন্তু ইলেকট্রন কেমন চার্জ? নেগেটিভ, রাইট। তাহলে ইলেকট্রন সমূহ নেগেটিভ ও নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত, বা তুমি বাংলায় লিখবে এই শব্দগুলা। কাজেই
চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা কি ঠিক হবে? হবে না, রাইট। তাহলে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। ভুল বলবো না কিন্তু আমরা বলবো সঠিক নয়। কারণ কি? কারণ হচ্ছে ওনারা বড় মানুষকে ভুল বলতে হয় না। তোমার বড় কেউ যদি তোমাকে কোনো কিছু বলে যেটা ভুল, তাকে বলবো না যে আপনার ভুল হচ্ছে, বলবো আপনার মধ্যে এটা সঠিক হচ্ছে না। এই জিনিসটা খুব সুন্দর। ওকে, তাহলে এইটা গেল। আরেকটা পয়েন্ট সে বলে নাই, সেই পয়েন্টটা হচ্ছে কি, বর্ণালী বলে একটা ব্যাপার আছে। বর্ণালী হচ্ছে ইলেকট্রন গ্রহণ মানে কোনো একটা পরমাণুর ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে গেল, আমরা সামনে পড়বো এটা ডিটেলসে, উপরের শক্তি স্তরে গেল, তখন সে কিছু শক্তি শোষণ করেছে। পরবর্তীতে যখন সেই শক্তিটা ছেড়ে দেবে, তখন ওই যে শক্তিটা বের হয়ে আসলো, এই শক্তিটা তরঙ্গ আকারে বের হয়ে আসে। এখন এই তরঙ্গ যদি প্রিজমের মধ্য দিয়ে দেখা যায়, তাহলে বিভিন্ন কালার দেখতে পাই। বর্ণ মানে হচ্ছে কালার, এই কালার দেখতে পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় বর্ণালী। তো এই বর্ণালী সম্বন্ধে সে কিছুই বলে নাই, তাই আমরা বলবো যে এই মডেলে বর্ণালীর ধারণা দেওয়া হয়নি। এই মডেলে বর্ণালীর ধারণা দেওয়া হয়নি। ওকে, এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের এইগুলো আমাদের স্বীকার্য। এই জায়গায় আর একটা পয়েন্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ থাকে, পরমাণুর বাইরে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ থাকে। এই পয়েন্টটা আমরা এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, এই পয়েন্টটা আমরা একটু মিস করেছি। তাহলে একটা পয়েন্ট হচ্ছে, এই যে দেখো, কোনো একটা যদি মনে করো যে এটা হচ্ছে একটা এটা পরমাণু, এটা হলো নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ আছে, মানে প্রোটন আছে, আর বাইরে এখানে ইলেকট্রন আছে। এখন এখানে যতগুলো প্রোটন থাকবে, বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে। এখন মনে করো একটা পরমাণুতে 5টা প্রোটন আছে, তার মানে একটা প্রোটনের চার্জ যদি 1 হয়, তাহলে মোট চার্জ কত? +5। আর বাইরে মনে করো 5টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের চার্জ যদি -1 হয়, তাহলে -5, তাহলে মোট চার্জ কত? 0। এই জিনিসটা এসে বলেছিল। হ্যাঁ, যে পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, তাহলে আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা ও বাইরে ইলেকট্রন সংখ্যা সমান। বাইরে ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে? তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ 0, মানে এর কোনো চার্জ নাই। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের পড়াশোনা। আমরা আরেকবার একটু জাস্ট রিপিট করব যে আমরা আসলে কি পড়লাম আজকে। আমরা আজকে প্রথমেই পড়েছি পরমাণুর মডেল। পরমাণু মডেল কি আসলে? পরমাণু মডেল হচ্ছে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা কিভাবে থাকে, এই বিষয়ে যে আলোচনা, সেটা হচ্ছে পরমাণু মডেল। তারপরে আমরা পরমাণুর মডেলের কিছু ইতিহাস পড়লাম, যে কীভাবে কোন মডেল আসলো, শুরুতে একটা, তারপরে একটা, এইভাবে এক একটা পরমাণু মডেল আসলো। এরপরে আমরা পড়লাম রাদারফোর্ড পরমাণু মডেল কিভাবে আসলো। রাদারফোর্ড প্রথমে একটা পরীক্ষা করেছিল, যেটাকে সন্দেরপাত পরীক্ষা বলে। অনেকে বলে এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল, এই জন্য এটাকে নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষাও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা পড়লাম। এরপরে নিউক্লিয়াস আবিষ্কার করলো, তারপরে সে কিছু পর্যবেক্ষণ করেছিল, সেখানে সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সে কিছু সিদ্ধান্ত নিয়েছিল।
এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আমরা বলছি যে রাদারফোর্ডের পরীক্ষা, সেখান থেকে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল যেটাকে আমরা বলি রাদারফোর্ড পরমাণু মডেল। আর তার কিছু স্বীকার্যগুলো আমরা জানলাম যে মডেলে কী কী সে বলেছে। তারপরে তার কিছু ভুল হয়েছিল যেগুলোকে আমরা সীমাবদ্ধতা বলছি। তো এই সীমাবদ্ধতাগুলো আমরা জানলাম। পরবর্তীতে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলোকে সমাধান করে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে বোর পরমাণু মডেল দিয়েছিল, যেটা আমরা আগামী ক্লাসে জানবো। আজকে এ পর্যন্তই। তোমাদের যা জানার আছে বাকিগুলো সব কমেন্ট বক্সে কমেন্ট করো, সবগুলোর উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।